নিউ ইয়ার নিউ মি। হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে 2024 সালের আমার দেখা সবথেকে জঘন্যতম সিনেমাগুলো নিয়ে। গত বছর আমরা বেশ কিছু ভালো সিনেমা পেয়েছি, তার সাথে অনেক অনেক স্টুপিড সিনেমাও পেয়েছি, যেটা প্রতি বছর পাই। গত বছর টোটাল 40 থেকে 50টা সিনেমা বাংলাদেশি হলে চলেছে, ইন্ডিয়ান সিনেমাগুলো সহ, যে সিনেমাগুলো বেসিক্যালি আমদানি করে আমরা আনি। আপনারা না থাকলে হয়তো এই জঘন্যতম সিনেমা আমার একদমই দেখা হতো না। এর কারণ হলো, যদি আমি রিভিউ না করতাম এরকম স্টুপিড সিনেমা, হলে গিয়ে টাকা খরচ করে টর্চার সহ্য করে, আমি কখনোই দেখতাম না। সিনেমাগুলো কেন দেখি? এর কারণ হলো যাতে করে কিছু মানুষের সময়টা বাঁচে, অ্যাটলিস্ট তার টাকা, এনার্জি এবং তিনি যে কষ্ট করে সিনেমা হল অব্দি যাবে, গিয়ে জাস্ট একটা ধোকা খেয়ে ফিরে আসবে, এই ধোকাটা তিনি যাতে না খায়, সেজন্য আমি আমার সময়, এনার্জি এবং টাকা খরচ করে এই স্টুপিড সিনেমাগুলো দেখি। বেশ কিছু সিনেমার ক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো এক্সপিরিয়েন্স নাকি খারাপ এক্সপিরিয়েন্স সেটা জানি না, পুরো ব্যাপারটা আগে আপনাদের বলি। সেটা হলো, বেশ কয়েকটা অডিয়েন্সের সাথে আমার দেখা হয়েছে, তো তাদের সবার এই কথাটা ছিল যে রাজ ভাই কি আসে না বাংলা সিনেমা দেখতে? আমি বলি না, এরকম স্টুপিড সিনেমা তো ওর দেখার কোনো দরকার নেই, যেহেতু সিনেমাটা আমি দেখতেছি। তো প্রথম দু একজনের সাথে যখন এই ব্যাপারটা ঘটে, আমি মনে করেছি ব্যাপারটা হয়তো জাস্ট একটা কোইন্সিডেন্স অথবা মানুষের একটা কিউরিসিটি যে রাজ ভাই কেন এরকম স্টুপিড সিনেমা দেখে না। দেন ফাইনালি গত সপ্তাহে আমার সাথে সেম ব্যাপারটা আবার হয়, মানে ব্যাপারটা একবার দুইবার এরকম না, মোটামুটি 4-5 বার হয় যে রাজ কেন স্টুপিড সিনেমাগুলো দেখে না। তো গত সপ্তাহে যে ব্যাপারটা হয়, ওই দর্শক আমাদের রেগুলার একজন দর্শক, তো ওনার সাথে আমার সিনেমা হলের সামনে দেখা হয়। উনি মন থেকে চায় যাতে রাজ এরকম স্টুপিড সিনেমা দেখে এবং এই টর্চার সহ্য করে। আমি জানি না যে বিষয়টা আমি পজিটিভ ভাবে নিব নাকি নেগেটিভ ভাবে নিব, তবে এসব দর্শকের ব্যাক ইন দ্য মাইন্ড কি ব্যাপার চলে এটা জানতে আমি বেশ আগ্রহী। তারা কি চায় একটা মানুষকে টর্চার করতে, এবং একটা মানুষকে টর্চার করে কি তারা ভালো একটা ফিল পেতে চায়? এইসব ব্যাপার আমি জানতে আগ্রহী। সো লেটস স্টার্ট দ্য মেইন ভিডিও। এই লিস্টের একদম শেষের দিকে আমি যে সিনেমাটা রাখবো সেটা হলো দরদ। ইয়েস, আমি লিপস্টিক, দরদ দুইটা সিনেমাই দেখেছি, বাট সরি টু সে, দরদের থেকে লিপস্টিক অনেক ভালো সিনেমা। এখানে যদি আপনি শাকিব খানকে শুধুমাত্র একটা সাইডে রেখে, তার অ্যাক্টিংকে একটা সাইডে রেখে দুইটা সিনেমা জাজ করেন, দেন দুইটা সিনেমার মধ্যে আপনার লিপস্টিক সিনেমাটাকে ফার ফার বেটার মনে হবে সব দিক থেকে। এখন এই সিনেমাটা জাস্ট একটা হজা বড়লা সিনেমা হয়েছে। আমি জানি না যে রাজ কিভাবে এই সিনেমাটা নিয়ে এত ভদ্র একটা রিভিউ দিয়েছে। আমি হলে এই সিনেমাটার আরও অনেক সমালোচনা করতাম, কারণ হলো অলরেডি লিপস্টিক সিনেমা আমি দেখে ফেলেছি। সেই সিনেমার মধ্যে এবং এটার মধ্যে যদি স্টোরির কথা বলি, তেমন কোনো ডিফারেন্স নেই, বরঞ্চ দরদের থেকে লিপস্টিক আরও অনেক বেশি এনজয়েবল। নেক্সট হলো মোনা জিন 2। এই সিনেমার স্টোরি যতটা না বেশি ইন্টারেস্টিং ছিল, তার থেকে এর যে মার্কেটিং, প্রোডাকশন হাউস যেরকম নাচানাচি করে, সেই ব্যাপারগুলো আরও বেশি ইন্টারেস্টিং ছিল বা বেশি ভয়ানক ছিল। তারা হিউজ হিউজ টাকা অফার করেছে, ভয় পেলে এটা দেবো ওটা দেবো, বাট সবকিছু জাস্ট মার্কেটিং গিমিক ছিল। তবে এমন বাজে একটা সিনেমা দেখতে গিয়েও আমি যে ব্যাপারটা বারবার অনুধাবন করেছি, সেটা হলো বাংলাদেশে হরর জনরার অনেক অনেক দর্শক আছে, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স, পরিবার নিয়ে অনেক অনেক মানুষ এরকম স্টুপিড সিনেমাও দেখতে যায়, যে ব্যাপারটা আমি একটা ভালো বাংলা সিনেমার ক্ষেত্রেও দেখিনি। তো এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার, যদি মোটামুটি মানেরও একটা হরর সিনেমা নির্মাণ করা যায়, সেই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স হুমড়ি খেয়ে দেখ। জাজ মাল্টিমিডিয়া প্রথম সিনেমার ক্ষেত্রেও যে নোংরামিটা করেছে, দ্বিতীয় সিনেমার ক্ষেত্রে তাদের উচিত ছিল ভালো একটা ডিরেক্টরকে হায়ার করে দেন এই সিনেমাটা নির্মাণ করা, বাট তারা আসলে ভালো সিনেমা নির্মাণের থেকে প্রমোশনের দিকে বেশি ফোকাস করেছে, এবং এটাই হলো সব থেকে জঘন্য দিক জাজ মাল্টিমিডিয়ার। সো আমার পয়েন্টটা হলো, যদি বাংলাদেশে হরর জনরাতে ভালো কাজ করা হয়, বেশ সময় নিয়ে একটা ভালো সিনেমা বানানো হয়, দেন সেই সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো পারফর্ম করবে। রিসেন্ট বছরগুলোতে আপনি যদি বলিউডের দিকে তাকান, সেখানে দেখতে পাবেন যে একদম জঘন্য স্টোরির হরর সিনেমা, সেইগুলো কিন্তু বক্স অফিসে হিউজ পরিমাণ ইনকাম করেছে। এর কারণ হলো এটাই, ফ্যামিলি নিয়ে যারা সিনেমাগুলো দেখতে যায়, তাদের আসলে এত সায়েন্স, এত ভালো দিক খারাপ দিক জানার সময় নেই। তারা জাস্ট একটা ভালো সময় স্পেন্ড করবে, পপকর্ন খাবে, দ্যাটস ইট। সো সব মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশি ডিরেক্টরদের এই জনরাটার উপর অনেক অনেক বেশি কাজ করা উচিত বড় পর্দায়। নেক্সট হলো ডেড বডি। এই সিনেমাটার রান টাইম অনেক বেশি। আমি জানি না কেন দেখলাম, কিভাবে দেখলাম, এবং ডিরেক্টরের আসলে উদ্দেশ্যই বা কি ছিল। জাস্ট একটা জগা খিচুড়ি মার্কা সিনেমা দেখে ফেললাম। এবং ইকবাল স্যারের আপকামিং আরও বেশ কিছু প্রজেক্ট আসতেছে, তো আমি সেই প্রজেক্টগুলো দেখার জন্য টু বি অনেস্ট একদমই এক্সাইটেড না, কারণ তার সিনেমার কোয়ালিটি সম্পর্কে আমার বেশ ভালো রকম একটা আইডিয়া হয়ে গেছে। বাট যে ব্যাপারটা আমি দেখে অবাক হই, তিনি তার সিনেমায় বেশ টাকা খরচ করে আউটপুট ঠিকঠাক মতো বের করতে পারে না। সমস্যা হলো তিনি তার সিনেমায় দামি গ্যাজেট, দামি ক্যামেরা, বেশ ভালো একটা লোকেশনে গিয়ে শুটিং ঠিকই করে,
করে, বাট মেইন যে পয়েন্টটা সিনেমার যে ডিরেকশন এখানেই গোলযোগ পাকায় ফেলে। তো তার যদি মিনিমাম লেভেল অফ সেন্সও থাকে, তিনি যদি সিনেমা এবং এটার বিজনেস সম্পর্কে মিনিমাম লেভেল অফ আইডিয়া রাখে, দেন তার উচিত হবে ভালো একটা পরিচালককে হায়ার করে তিনি যে তার সিনেমায় টাকাগুলো খরচ করে সেই টাকাটা পরিচালকের হাতে তুলে দেয়া, দেন তার সিনেমাগুলো আই গেস বক্স অফিসে ঠিকঠাকভাবে পারফর্ম করতেও পারে। নেক্সট যে সিনেমাটা থাকবে সেটা হলো ময়ূরাক্ষী। খুবই অল্প সময়ের একটা সিনেমা, বাট এত বেশি বিরক্তিকর। কিছু সিনেমা দেখে মনে হয় যে ওকে আমার সময়টা নষ্ট হলো, বাট আমি খুব একটা বিরক্ত হইনি। বাট এই রকম সিনেমা দেখে আক্ষেপ, রাগ, ক্ষোভ সবই চলে আসে একসাথে। ময়ূরাক্ষী সিনেমাটা ছিল সেরকম একটা সিনেমা। ময়ূরাক্ষী একটা বেঈমান পাখির গল্প। এখানে স্টোরি নিয়ে একটু কথা বলি। তো এখানে একজন প্লে বয় নায়ক থাকে, তার কাজ হলো একের পর এক মেয়েদের ধোকা দেয়া। তো সিনেমার যে মেইন নায়িকা থাকে তিনি নায়ককে যখন ধোকা দেয়, তিনি নায়ককে যখন একদমই পাত্তা না দেয়, তখন এই যে ফাক বয় অথবা প্লে বয় বলতে পারেন, তার মন একদম ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায়। আই ডোন্ট নো যে পরিচালক এখানে কি বুঝাতে চেয়েছে, এবং সিনেমার শেষে একটা শর্ট থাকে, বেস্ট জঘন্যতম শর্ট যদি একটা থাকে সেটার মধ্যে এটা একটা। মানে নায়িকা জাস্ট বাথটবে শুয়ে শুয়ে একটা সিগারেট টানতেছে আর বলতেছে আসতে হবে, খুবই হর্নি হয়ে বলে আসতে হবে। মানে আমি জানি না যে তার পয়েন্টটা কি ছিল, যে দর্শককে হর্নি বানানো নাকি অন্য কোনো মেসেজ দেয়া। ওয়েল, পরবর্তী সিনেমা নিয়ে কথা বলি। নেক্সট আসবে রিভেঞ্জ। এটাও ইকবাল স্যারের একটা সিনেমা। ইকবাল স্যারকে আমি মন থেকে সম্মান করি, তিনি প্রচুর চেষ্টা করে, বাট ফলাফল একদমই ঠিকঠাকভাবে আসে না। রিভেঞ্জ হলো আর একটা পয়েন্টলেস সিনেমা। এখানে কেন রিভেঞ্জ নেওয়া হচ্ছে, কি কারণে নেওয়া হচ্ছে, কেন একটা ক্যারেক্টার দৌড়াচ্ছে, কেন আর একজনকে মারতেছে, আপনি জাস্ট দেখবেন, বিরক্ত হবেন এবং সবকিছু আপনার কাছে জাস্ট একদম পয়েন্টলেস মনে হবে। নেক্সট যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা হলো আহারে জীবন। এটা আর একটা স্টুপিড পিস অফ শিট বলতে পারেন। এই সিনেমায় একটা গান থাকে করোনাকে নিয়ে। ও করোনা যে গানটা আই গেস সবাই শুনে ফেলেছেন, এবং এসব সিনেমা দেখার সময় আমার বারবার যাত্রাপালার কথা মনে পড়ে। যদিও আমি সেই জেনারেশনের ছেলে একেবারেই না, বাট ছোটবেলায় শুনেছি যাত্রাপালায় নাকি এরকম বিভিন্ন রং ঢং চলে। এইসব সিনেমা দেখার সময় আমার মনে হয় যে আমি হয়তো ওয়ান কাইন্ড অফ ডিজিটাল যাত্রাপালা দেখতেছি। সব শেষে আমি যে সিনেমাটার কথা মেনশন করব সেটা হলো আমাদের ওয়ান অ্যান্ড ওয়ানলি ফেভারিট নায়ক জায়েদ খানের সিনেমা সোনার চর। এই সিনেমাটাও আমি টিকিট কেটে টাকা খরচ করে দেখেছি। ক্যান ইউ ইমাজিন যে আমাকে কত লম্বা সময়ব্যাপী টর্চার সহ্য করতে হয়েছে। তবে যে ব্যাপারটা এখানে আমাকে অবাক করেছে সেটা হলো জায়েদ খান। এখানে আমি একটা ব্যাপার রিপিট করি, তার নাম হলো জায়েদ খান এবং আমার নাম হলো জাহিদ খান। আমাকে কেউ জায়েদ নামে ডাকবেন না প্লিজ। তার নামের মধ্যে এবং আমার নামের মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে। জায়েদ এবং জাহিদ বেশি ডিফারেন্সও তো নেই। যাই হোক, তো এখানে তিনি অনেক ডেডিকেশনের পরিচয় দিয়েছে। কাদার মধ্যে কুমিরের মতো মাখামাখি করেছে, নায়িকার জন্য তিনি কাদার মধ্যে অনেক লাফালাফি করেছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করি দেন এটাও একটা স্টুপিড সিনেমাই আমি বলবো। তবে এত বাজে সিনেমার মধ্যে যে ব্যাপারটা আমার ভালো লেগেছে সেটা হলো পুরো সিনেমার মধ্যে ওমর সানি থাকে, বাট তাকে কোনো ডায়লগ দেওয়া হয় না। তো একে তো জায়েদ খানের গার্লফ্রেন্ড, অন্যদিকে মৌসুমী, এদের অভিনয় একদম নেওয়া যাচ্ছে না। এর মধ্যে যদি ওমর সানি কথা বলতে পারতো দেন জাস্ট আমার কান থেকে রক্ত বের হয়ে যেত। তো আমি খুব খুশি যে তার কোনো ডায়লগ রাখা হয়নি, তার চরিত্রটাকে জাস্ট একটা বোবার চরিত্র হিসেবে ডিজাইন করা হয়েছে। আই এম গ্ল্যাড। সবশেষে আমি অনারেবল মেনশন করব মুন্না খানের সিনেমা ডার্ক ওয়ার্ল্ড, অ্যানাদার পিস অফ শিট। আমি জানি না যে এই সিনেমা এত টাকা খরচ করে মানুষ কেন বানায়। এরপর আমার মনে হয় যে এই সিনেমাগুলো যদি নাই বানাতো আমরা এত বিনোদন কিভাবে পেতাম, এই যে এত রোস্ট ম্যাটেরিয়াল, এত ফান ইলামেন্ট আমরা কিভাবে পেতাম। সেখান থেকে চিন্তা করলে মনে হয় ওকে দ্যাটস ফাইন, অ্যাটলিস্ট বিনোদনের জন্য চিন্তা করলেও এই সিনেমাগুলোর দরকার আছে। বছরে অ্যাটলিস্ট মিনিমাম লেভেল অফ বিনোদন আমাদের দরকার। রাজ কিন্তু অলরেডি ওর দেখা জঘন্যতম সিনেমাগুলো নিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলেছে, সেখানে বাংলা সিনেমা একদমই নেই। তো আপনি চাইলে ওই লিস্টটাও একবার ট্রাই করতে পারেন, এবং ওই ভিডিওটাও বেশ ফান হয়েছে। আমি ডিসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। যদি আপনি এই চ্যানেলে বাই এনি চান্স প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা।